সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্ট প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্ট নিয়ে একটি নতুন বিষয় এবং আমাদের সাথে যুক্ত হন একজন নতুন অতিথি। আমাদের আজকের বিষয় হামে শিশু মৃত্যুর তদন্ত। দর্শক, বিশ্ব যখন আধুনিক চিকিৎসা প্রযুক্তি, প্রতিষেধক এবং টিকার মাধ্যমে রোগ প্রতিরোধের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে বাংলাদেশ প্রতিরোধযোগ্য যে রোগগুলো আছে সেই রোগগুলোকে প্রতিরোধ করতে পারছে না এবং তার ফলে শিশু মৃত্যুর হার বেড়ে যাচ্ছে এবং সেটা ভয়াবহ আকারে দিনকে দিন বাড়ছে, যা আমাদের সবার জন্য উদ্বেগের। সামনে কী দিন আসছে আমরা আসলে বলতে পারছি না এবং সবাই চোখেই এবং মুখে উদ্বেগের চিহ্ন এই বিষয়টি নিয়ে। অনেকে হারিয়েছেন তার শিশু এবং অনেকেই হাসপাতালে করুণ দিন যাপন করছেন। আসলে কেন এই অবস্থা, দোষটা কার? এর জন্য যে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে তার কার্যকর রূপ আমরা কতদিন পরে পাবো এবং এই যে মহামারী সামনে আসছে বা যেটি এখন চলছে বলা যেতেই পারে, সেটি ব্যবস্থাপনায় আমরা কতটা তৈরি, সে সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের আগত অতিথি মোহাম্মদ লোকমান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টি নিয়ে যে কথা বলবো আপনার সাথে, এটি আমার জন্য আসলে কষ্টের এবং আমি বলবো আপনার জন্য অনেকটাই কষ্টের। বিষয়টি একদমই মেনে নেয়ার মতো ব্যাপার না। যেটা আমি বলছিলাম, আসলে প্রতিরোধযোগ্য যে রোগ, চাইলে আমরা এর থেকে আমাদের শিশুদের, আমাদের জনগণকে আমরা রক্ষা করতে পারি, কিন্তু তা হচ্ছে না। আমরা দেখছি অনেক অপমৃত্যু হচ্ছে, অনেক শিশুর প্রাণ চলে যাচ্ছে, মাসুম বাচ্চারা। আসলে কেন এত শিশু আক্রান্ত হচ্ছে, কি বলে মনে হচ্ছে আপনার? এটা ধন্যবাদ আপনাকে। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি। আমার মনে হয় যে আপনি উপলব্ধি করেছেন যে কেন বাচ্চারা মারা যাচ্ছে। আপনাদের মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়া, পেপার মিডিয়ার মাধ্যমেই জানতে পারছি যে সারা বাংলাদেশেই বলতে গেলে এখন হামের প্রাদুর্ভাব বেড়ে গেছে। এর পিছনের কারণ আমরা শুনছি যে বেশ কিছু সময় বাচ্চারা টিকা পায় নাই। এটা কিন্তু ধারাবাহিক হওয়ার কথা। যে বাচ্চা ভূমিষ্ঠ হবে, যে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে ডে বাই ডে বড় হতে থাকবে, আমরা গ্র্যাজুয়ালি তাদেরকে টিকা দেব। 10টা রোগের টিকা, 6টা টিকার মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটা বাচ্চা পাবে। সেই নিশ্চয়তায় বাংলাদেশ সরকার এটা নিয়মিত রুটিন মাফিক করে যাচ্ছে। ইতিমধ্যে শুনছি যে মাঝখানে টিকাই আমদানি করা হয় নাই, ব্যর্থ হয়ে ঘটেছে। এটা তো একটা বিশাল অ্যাবসেন্সি। বাচ্চারা যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে একদিকে যেমন একটা সংগ্রাম কিন্তু চলছে যে মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার আমরা কমাবো, আমরা শূন্যের কোঠায় নিয়ে আসবো বা আরও অনেক কমায় নিয়ে আসবো। সেই জায়গায় যদি আমাদের সদ্য মানে জন্মের পর থেকেই যদি আমাদের এই হৃষ্টপুষ্ট বাচ্চাগুলো চলে যায়, এটা অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মাহত। সে জায়গায় তো আসলে বলার কিছু নাই। সরকার ইতিমধ্যে টিকাদান শুরু করেছে, পুনরায় সার্বিকভাবেই শুরু করেছে। আমার মনে হয় কিছুদিনের মধ্যে এটার প্রাদুর্ভাবটা কমে যাবে। কিন্তু যখন এই প্যান্ডেমিকটা আসে, এটা কিন্তু একদিনে, 2 দিনে, 1 মাসে যাবে না। এটা যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তারা বলছেন যে এটা কয়েক মাস লাগবে। ইতিমধ্যে আমরা প্রায় 4 শতাধিক বাচ্চাকে, আমরা 400-450 বাচ্চাকে হারিয়ে ফেলেছি। অনেকেই মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালে, অনেকেই অবশ্য বাড়িতেও আছে, যদি সিট পাচ্ছে না, আইসিইউ পাচ্ছে না, সেই জায়গায় ভয় পাচ্ছে যে হাসপাতালে নিলে না উল্টা হয়ে যাবে। তো সকল কিছু মিলে এখন চিন্তা করতে হবে। ইতিমধ্যে তদন্ত কমিটির কথা বলা হয়েছে যে এটা তদন্তের থেকে বোঝা যাবে যে আমরা কোথায় ভুল করেছি। সেখানে আর কত কি হবে। আপনার ব্যক্তিগত পর্যায় থেকে কি মনে হয় যে এই যে টিকাদান কর্মসূচি, এর মাধ্যমে কিন্তু দীর্ঘদিন চলছিল এবং আমরা এমন বিষয়টি দেখিনি, আসলে কি সমন্বয়হীনতার সমস্যা ছিল বা টিকাদানে আসলে কি আমদানিতে কোথায় গাফিলতিটা আসলে পর্যবেক্ষণ করা যায় বা পরিলক্ষিত হয়েছে? সত্যিকার অর্থেই যদি আপনি বলেন, এগুলো হলো বিভিন্ন পত্রিকায় বিভিন্নভাবে আসছে। একদম, যে টিকা সময় মতো আমদানি হয় নাই, গত কয়েক বছর হয় নাই, বা ওই ইন্টার্ম সরকার এর সময় হয় নাই। এটা কিন্তু এখনো সিরিজ আকারে আসলে টোটাল তদন্তটা আসে নাই। কোথায় বন্ধ হলো, কোথার থেকে আমরা টিকা পাই নাই, বাচ্চাদের দিতে পারি নাই। আরেকটা জিনিস লক্ষণীয়, আপনি দেখবেন যে 3-4 মাসের বাচ্চারাও কিন্তু
হাম উপসর্গ নিয়ে মারা যাচ্ছে। মারা যাচ্ছে। কেউ ডিটেকশন হচ্ছে এবং টেস্টের অভাবে হয়তো অনেকে ডিটেকশন হচ্ছে না, উপসর্গ নিয়ে মারা যাচ্ছে। তো এই হামের টিকাটা কিন্তু সরকারিভাবে বা আন্তর্জাতিক গাইডলাইন হলো 9 মাস বয়স হলে দেওয়ার। তাহলে এই ভেরিয়েন্টটা একটু ভিন্ন মনে হচ্ছে না? সব কিছু মিলে একটা গুরুত্বপূর্ণ গবেষণা বিষয় দরকার, বলেছেন। গবেষণা দরকার যে 3-4 মাসের বাচ্চা কিন্তু হামে মারা যাওয়ার কথা না, কথা না। বা এদের হাম হওয়ারও কথা না। সে জায়গায় আপনার সরকারি বেসরকারি তদন্ত হলে যখন একটা সমন্বিত রূপ পাবে তখন আমরা বুঝতে পারবো যে আসলে এটা কোন ধরনের হাম ছিল, নতুন কোনো ভেরিয়েন্ট কিনা। নতুন কোনো ভ্যারিয়েন্ট কিনা। জি। এই তদন্ত আরেকটা হলো যে কোথায় গাফিলতি হয়েছে। আর আমি আপনার মাধ্যমে আমার সরকার এবং দেশের জনগণকে বলবো যে কোনোভাবেই যেন আমাদের টিকা দান কর্মসূচি আমরা কোনো সময় বাদ না দিই। বাদ না দিয়ে। আমাদের যেমন বাঁচতে হবে সেরকম ভ্যাকসিনও দিতে হবে। দেখতে বাঁচতে হলে তো খেতে হবে, খেতে হবে। যেমন খাওয়া বাদ দেওয়া যাবে না, আমাদের ভ্যাকসিনও বাদ দেওয়া যাবে না। ভ্যাকসিন যত রকমই আমাদের বাজেট সংকট হোক না কেন ভ্যাকসিনটা অ্যাভেলেবল করতে হবে। কারণ আমরা চাই না কোনো বাচ্চাই শুরুতেই আমাদের কাছ থেকে হারিয়ে যায়। হারিয়ে যায়। এইটা হলো বেদনার জায়গা। অবশ্যই। সেক্ষেত্রে টিকাদানের কর্মসূচির যে একটি বিষয়, একটা প্রশ্ন এসেই পড়ে আসলে গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল। সেক্ষেত্রে এই টিকাদানের ক্ষেত্রে আরেকটি বিষয় পরিলক্ষিত হয় যে অনেকের ভিতরে ভুল ধারণা যে টিকা দেওয়া যাবে না, বা অনেক ধরনের, আপনি জানেন সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়। তো আসলে এটা ভুল সামাজিক যে ভীতি বা ভুল তথ্য এবং শহর এবং গ্রামে যে টিকাদানের পদ্ধতি, এই সার্বিক বিষয়গুলো আসলে কতটা প্রভাব ফেলে? এইটা আমি বলবো যে আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে বলবো যে এটা খুব বেশি না। আচ্ছা। যে টিকাদানের যে ভীতি, ইগনোরেন্সি থাকতে পারে, অবহেলা থাকতে পারে। অবহেলা। যেমন একটা মানুষ যে শিক্ষিত না, যার কোনো অর্থবিত্ত জ্ঞান, যার অর্থ নাই, শিক্ষা নাই, তার তো জ্ঞানও শূন্যতা আছে। শূন্যতা আছে। সেই জায়গায় তাকে তদারকি করতে হবে। সামাজিকভাবে যারা সমাজকে নেতৃত্ব দেয়, যেমন গ্রামের মধ্যেও কিন্তু একটা নেতৃস্থানীয় জায়গা আছে, জায়গা আছে। তারা যদি তদারকি করে, আমাদের হেলথ ইন্সপেক্টর আছে, তারা যদি তদারকি করে কোন বাচ্চাটা কবে ভূমিষ্ঠ হইল, তাদেরকে যদি আমরা একটা আওতায় নিয়ে আসি তাহলে আমরা বাধ্যতামূলক তাকে টিকা দিতে পারবো। আচ্ছা। আর সেতে কিন্তু ইগনোরেন্সি করার সুযোগ নাই তার। আর কিছু মানুষ তো অবহেলা করেই, আপনি দেখছেন যে করোনার সময় জি। মাস্ক পরা নিয়ে অনেক কিছু আছে না, যখন পুলিশ ধরতো বলতো তো কই আমার তো কোনো সমস্যা হয় না। সমস্যা হচ্ছে না। কিন্তু আসলে মাস্ক যে পরলে কতটুকু উপকার হবে এটা Right. কিন্তু চোখে দেখে বোঝানো যাবে না, তাই না? ওই জায়গা একদম। থেকে আপনার টিকার যে অবহেলার কারণে আজকে কিন্তু বুঝতেছি আমরা 450 বাচ্চা হারিয়ে ফেলেছি এবং 50,000-এর উপরে আক্রান্ত এটা সিমটোমেটিকভাবে আমাদের কাছে ধরা পড়েছে, 50,000-এর উপরে। তো এটা বেদনার না? একদম। তাহলে ভ্যাকসিনটা দেওয়ার আগে এই যে আমরা যে অবহেলা করেছি, সেখানে কি আমরা বুঝতে পারছি যে আমাদের বাচ্চারা হারিয়ে যাবে, আমাদের হামের প্রাদুর্ভাব হবে? অতএব কিছু কিছু ইন্টারন্যাশনাল গাইডলাইন, যেটা জীবন মরণের সাথে সমস্যা, যেটা বাঁচা মরার সাথে সমস্যা, সেটা বাদ দেওয়া যাবে না। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব এবং তদন্ত কমিটি হয়েছে আমরা জানতে পেরেছি, সেগুলো নিয়ে আপনার সাথে একদম খোলামেলা আলোচনা করব। একটি বিরতির পর ফিরে আসছি আপনার কাছে। দর্শক, সময় হলো একটি বিরতির, সাথে থাকুন, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্টস প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে আমরা ফিরে যাচ্ছি আলোচনায়। আমাদের আজকের বিষয় হামে শিশু মৃত্যুর তদন্ত। জি জনাব, আপনার সাথে কথা বলছিলাম লোকমান হোসেন। তদন্ত কমিটি হচ্ছে এবং স্বাস্থ্য মন্ত্রী বলেছেন এই ব্যাপারে, তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা তিনি বলেছেন যে ডক্টর জাহিদুর রহমান, হামের টিকা নিয়ে গাফিলতি ছিল কিনা সেটা নিয়ে তদন্ত কমিটি হবে। আসলে আপনার কি মতামত বা আপনার কি মনে হচ্ছে, আসলে এই যে তদন্ত কমিটি হবে এর মাধ্যমেই তো আমরা আসলে জানতে পারবো কারা আসলে দায়ী? আপনার মতামতটা কি জানতে চাচ্ছি, যে আপনি যেহেতু এই স্বাস্থ্য বিভাগের সাথে অনেকদিন ধরে আছেন, কি দেখতে পাচ্ছেন? আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে বলবো যে যেহেতু একটা প্যান্ডেমিক আসছে, এটা ব্যর্থতাটা কাদের, এখান থেকে কাদের ওইটা জানার আগে আমাদের জানতে হবে যে ব্যর্থতাটা কী জন্য হয়েছে। কি জন্য হয়েছে? কাদের সেটা তো বিচার করতে পারবেন না, যারা করেছে তারা তো নাই, বা ধরে নিলাম যে আগের সরকার করেছে, সেটা ইন্টার্ম সরকার বা আগের সরকার করছে,
সেখানে আর কি হবে। তবে আমাদের ব্যর্থতা মানে উইকনেসটা জানতে হবে, যে আমরা কোন ধরনের অ্যাবসেন্সি থাকলে আমাদের এটা বাদ পড়ে গেল, সেখান থেকে শিক্ষা নেওয়া যাবে। আর পাশাপাশি যেহেতু প্রাদুর্ভাব দেখা দিয়েছে, আমাদের লাখো লাখো বাচ্চারা আছে, তাদেরকে রক্ষা করতে হবে। এইটা যদি মনোযোগ দিয়ে আমাদের এই ভ্যাকসিনগুলা কিন্তু এখনও অনেক সেন্টারে পাওয়া যাচ্ছে না, পর্যাপ্ত নাই। সেই যে পর্যাপ্ততা দিকে নিয়ে যেতে অনতি বিলম্বে সম্ভব সকল বাচ্চাদেরকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে। নিয়ে আসলে আমরা রক্ষা পেতে পারবো। আর তদন্ত কমিটি হবে, এটা সরকারের কাজ, সরকার করবে। আমরা জানতে পারবো কোথা থেকে। একটু প্রশ্নযুক্ত করতে চাই আসলে, যে তদন্ত কমিটি হলে কি আসলে দায় এড়ানোর সংস্কৃতি কি আসলে, নাকি আসলে আমরা না, এটা শিক্ষা নেওয়া হইতে পারে। আর দায় এড়ানোর যদি কোনো উদ্দেশ্য থাকে সেটা কোনো ফলপ্রসূ হবে না। আচ্ছা, যারা ছিল, ধরেন ইন্টার্ম সরকার যদি করে, তারা দে আর নট এ পলিটিক্যাল সরকার, তারা পলিটিক্স এর সরকার ছিল না, তারা বিভিন্ন পেশার থেকে আসছিলেন, তারা আবার চলে গেছে। তাদেরকে কিভাবে আপনার শাস্তির আওতায় নিয়ে আসবেন? শাস্তির চাইতে আমাদের প্রিভেন্টিভ দরকার, আমাদেরকে অধিগ্রহণ করা দরকার, যে কোনোভাবেই যেন আমার বাচ্চারা না হারায়। আর স্বাস্থ্যসেবা নিয়ে অনেক কথা আছে, মানুষের পাওয়া না পাওয়ার বেদনা আছে। আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করবেন, সামনে বাজেট বাড়াবেন, এরকম কথা উনি প্রতিশ্রুতি দিয়েছেন। এবং আমরা যারা বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা করি তাদেরকেও অন্তর্ভুক্ত করবেন। আমি চাই আমার দেশের মানুষ সুস্থ হবে এবং সুন্দর জীবন লাভ করবে, এটাই আমার কল্পনা। আমি চাই যে এই সরকার এটা নিয়ে কাজ করুক, কীভাবে মানুষকে সুস্থ করা যায়, কিভাবে মানুষকে একটা উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যে কাজ করছে। এবং আসলে করে আমরা যে তদন্ত কমিটি হচ্ছে তা থেকে একটি ফলপ্রসূ সমাধান পাবো এবং অবশ্যই একটি সঠিক দিক নির্দেশনা পাবো। সেই ক্ষেত্রে আরেকটি বিষয় আমি যদি আনতে চাই আপনার সামনে, সেটা হচ্ছে এই যে মহামারী আকারে যে আগাচ্ছে এবং অনেক শিশু প্রাণ হারিয়ে গেছে, এবং এটি যদি আরও দীর্ঘায়িত হয় বা বেড়ে যায়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কি আসলে এটার জন্য প্রস্তুত কিনা এবং আমাদের সেই পর্যাপ্ত ব্যবস্থাপনা আছে কিনা, কি বলবেন? আমাদের তো ধরেন এই সকল প্যান্ডেমিক যখন আসছে, ধরেন স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক হলেই কিন্তু আমাদের সেই সক্ষমতা নাই। আমরা রাতারাতি আমরা আইসিইউ তৈরি করতে পারছি না। এই হামের যারা আক্রান্ত, বেশিরভাগ অনেক বাচ্চাদেরই আইসিইউতে সেবা দেওয়া দরকার। সেই আইসিইউ কিন্তু আপনি দেখছেন সিলেটে, রাজশাহীতে আইসিইউ পাচ্ছে না। আর আইসিইউগুলা যতটুকু আছে, একটা হলো যতগুলোই আছে সেগুলো অপর্যাপ্ত। আপনাদের এখন তো ধরেন হাজার হাজার বাচ্চা ভর্তি আছে হাসপাতালে, তো সেই বাচ্চাদের যদি আপনার 1%, 2%-এর আইসিইউ দিতে হয় বা 5%-এর দিতে হয়, তাহলে কিন্তু সেই ধরনের আইসিইউ ব্যবস্থা আমাদের নাই, পিআইসিইউ ব্যবস্থা নাই। অর্থাৎ এটা নিয়ে রাতারাতিও পারবে না। কিন্তু আমি বলবো যতটুকু সম্ভব বিশেষ বাজেট দিয়ে অনতিবিলম্বে যে হাসপাতাল আছে, 10টা আইসিইউ আছে, সেখানে 20টায় উন্নতি করা যায় কিনা। আবার যাদের ইনফ্রাস্ট্রাকচার আছে তাদেরকে আগামী 2-3 মাস এখন থেকে শুরু করলেও কিন্তু 6 মাস লাগবে একটা আইসিইউ তৈরি করতে, মানে 10টা বেড তৈরি করতে। একদম। তো এই জন্য আমি বলবো যে বিশেষ বাজেটের মাধ্যমে জনগণকে রক্ষার, এই বাচ্চাদেরকে রক্ষার জন্য এই আইসিইউ ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থাটা বাড়ানোর জন্য। আমি টেকনিক্যাল সাপোর্টকে ইমপ্রুভ করলাম, কিন্তু সেক্ষেত্রে আরেকটি বিষয় এসে পড়ে যে শিশু বিশেষজ্ঞ, আমাদের দেশে কি পর্যাপ্ত শিশু বিশেষজ্ঞ আছে কিনা? WHO গাইডলাইন অনুযায়ী আমাদের সকল বিশেষজ্ঞ ডাক্তার, নার্স, অন্যান্য কৌশলী সকল জায়গায় আমাদের কমতি আছে। আচ্ছা, সেটা নিয়ে বসে থাকলেও তো হবে না। যা আছে সর্বশক্তি দিয়ে এই প্যান্ডেমিক মোকাবেলা করতে হবে, অন্যথায় আমাদের আমরা লস হইতেই থাকবো, হারাইতেই থাকবো। সেই জন্য যত অনতিবিলম্বে যেগুলো চিকিৎসায় আওতায় আনা দরকার, বাচ্চাদেরকে চিকিৎসায় আওতায় আনতে হবে। সঠিক সময়ে হাসপাতালে ডাক্তারের পরামর্শ এবং টেস্টের আওতাটা বাড়াতে হবে। আপনাদের কিন্তু এখন মিডিয়াতে কথা হচ্ছে যে আমরা টেস্ট কেন 3-4 দিন, 5 দিন, 7 দিন পরে পাই। আমরা দৈনন্দিন রিপোর্ট পাইতে হবে, প্রতিদিন রিপোর্ট পাইতে হবে, প্রতিদিন চিকিৎসার আওতায় আনতে হবে। যদি আইসিইউতে না দিতে পারি, তাহলে অক্সিজেনের ব্যবস্থা তো করতে হবে, নেবুলাইজারের ব্যবস্থা তো করতে হবে। তাহলে কিন্তু এটা মানে ঐক্যবদ্ধভাবে কাজ করলে যতটুকু লস এমনি হচ্ছে, এটা অনেক কিছু নির্মূল করা যাবে। আমরা যদি অর্ধেকে নামাই নিয়ে আসতে পারি, জানি না তো কীরকম আমরা হারাবো, তারপরেও আন্তরিকভাবে চেষ্টা করলে আমরা মনে হয় যে অনেক সফলতা সম্ভব। এই ক্ষেত্রে আরেকটি বিষয় আমি যদি একটু আপনার দৃষ্টি আনতে চাই, সেটা হচ্ছে যে
আমরা দেখি জেলা উপজেলা পর্যায়ে অবশ্যই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অতটা উন্নত না, এবং শহরাঞ্চলেও অনেকে পর্যাপ্ত স্বাস্থ্য যে সমাধান সেটি পাচ্ছে না। সেক্ষেত্রে এই যে একটি প্যান্ডামিক বা আসতে যাচ্ছে বা হচ্ছে, সেক্ষেত্রে শিশু চিকিৎসার মানটা যদি আমি ধরি, জেলা উপজেলা পর্যায়ে এখনও কেন দুর্বল? এবং এই যে অর্থায়নগুলো হয়, সামনে বাজেটে আবারও বরাদ্দ বাড়বে এবং নতুন লোকবল নেওয়া হবে বলা হচ্ছে তারেক রহমানের নির্দেশে, সেক্ষেত্রে এখানে সমস্যাটা কোথায়? লোকবল যাচ্ছে, বাজেট আসছে, আসলে তা কি পর্যাপ্ত না, নাকি প্রপার ডিস্ট্রিবিউশন হচ্ছে না? প্রথমত হলো যে আমাদের বাজেট আসতে হবে, আচ্ছা, দক্ষতা বাড়াইতে হবে। যে বাজেট আসছে সেটা কি পর্যাপ্ত না? অবশ্যই পর্যাপ্ত না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যতগুলো বাজেট আসছে আচ্ছা, উন্নত বিশ্বের মতো না। আমরা বলে আমাদের জিডিপির 1% দেওয়া হয়, কিন্তু আমাদের তো 5% দরকার। সারা পৃথিবীতে 5, 6, 7% দিচ্ছে, আমরা কিন্তু 1.5% দিচ্ছি, অর্থাৎ 40,000 কোটি, 42,000 কোটি টাকা। আচ্ছা, এটা অবশ্যই 18 কোটি মানুষের দেশের জন্য পর্যাপ্ত না। ইন্টারন্যাশনাল গাইডলাইন দেখলেই বুঝতে পারবেন। জি। উন্নত দেশগুলো আমরা দেখেন, আমাদের কিন্তু অনেক গবেষণার প্রয়োজন নাই। আমরা ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে তো, যে কত মানুষের জন্য কতজন ডাক্তার দরকার, কতগুলো বেড দরকার, ইন্টারন্যাশনাল একটা গাইডলাইন আছে। আরেকটা আছে, করোনার মতো যদি থাবা আসে, এরকম মিজেলসের মতো যদি থাবা আসে, তাহলে এটা কিন্তু মোকাবেলা করা একটু কঠিনই। এটা ঐক্যবদ্ধভাবে করতে হবে। প্রয়োজনে অ্যাডাল্ট বেডের মধ্যে বাচ্চাদেরকে ভর্তি দিতে হবে। তো সেই জায়গায় যদি আমরা আমাদের যদি জরুরি একটা ব্যবস্থা থাকে, তাহলে তো আমরা পারবো। এখন বলছিলেন যে উপজেলা এবং গ্রামাঞ্চলে কেমন? উপজেলাতে স্বাস্থ্য ব্যবস্থা একেবারে নর্মাল। আপনাদের ওখানে অনেক উপজেলাতে শিশু বিশেষজ্ঞ নাই, অনেক ডিস্ট্রিক্টে 1 জন 2 জন আছে, 3 জন আছে। তারপরেও তাদের এনআইসিউ ব্যবস্থা নাই, আইসিইউ ব্যবস্থা নাই। আইসিইউ ব্যবস্থা যদি থাকে, সেইখানে আইসিইউর স্পেশালিস্ট পর্যাপ্ত পরিমাণে থাকে না। এগুলো সবই প্রোডাকশন করতে হবে। আমরা যদি, আমাদের সরকার যদি চিন্তা করে যে এই জাতিকে চিকিৎসায় কোন পর্যায়ে নিয়ে যেতে পারবে, তাহলে পৃথিবীর সাকসেসফুল 5টা দেশ দেখলেই হয়। 5টা দেশের গাইডলাইন কেমন, তাদের বাজেট কেমন, তাদের ডাক্তার কেমন, তাদের বিশেষজ্ঞ ডাক্তার কেমন, এবং হসপিটালের সেট আপ কেমন, সেটা দেখলেই তো বেরিয়ে আসে। এটা কিন্তু অনেক গবেষণার দরকার নাই। এই জন্য দরকার হলো দৃঢ়চেতা, অনেস্ট নেতৃত্ব এবং দক্ষতা বাড়ানো, এবং এটা হতে হবে। দক্ষ জনবল। অন্যায় করলে তার শাস্তি, এবং ন্যায় করলে তাকে পুরস্কৃত করতে হবে। এই ব্যবস্থায় যতক্ষণ পর্যন্ত না আনতে পারবো, আমাদের দেশের কোনো ব্যবস্থাই ডেভেলপ হবে না। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি একজন স্বাস্থ্যকর্মী, তো আমার হাসপাতাল চলে, আমার কিন্তু বিশাল কমিটমেন্ট যে আমার এখানে একটা দুর্ঘটনা ঘটলে আমি কিন্তু সিরিয়াস হয়ে যাই, এবং প্রতিনিয়ত আমি খেয়াল করি যে আমার হাসপাতালে সুন্দর ব্যবস্থাপনা হচ্ছে কিনা। তার মধ্যেও কিন্তু আমাদের অনেক কষ্ট, আমরা এটা মানুষকে কমিটমেন্ট রক্ষা করা। সেই জায়গায় আমি বলবো সরকারের জন্য তো কঠিন হবেই। আমি তাহলে ব্যক্তি পর্যায় থেকে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি যেহেতু একটি ব্যবস্থাপনা পরিচালক একটি হাসপাতালের, এক্ষেত্রে এই যে একটি হাসপাতাল চালাতে গেলে কোন বিষয়গুলোর উপরে আপনার হিমশিম খেতে হয়, বা মনে হয় যে এই বিষয়গুলো যদি একটু ইমপ্রুভ করা যেত, আমি স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও বেশি উদ্যোগী হতে পারতাম এবং আরও বেশি সাপোর্টিভ হতে পারতাম? প্রথম, আমাকে যদি প্রশ্ন করেন, আমি বলবো যে আমার মেধার দরকার, আরেকটা হলো ইনফ্রাস্ট্রাকচার দরকার, অর্থেরও দরকার। পাশাপাশি আরেকটা লস আছে, যেটা যারা এই জায়গায় কাজ করবে, বিশেষজ্ঞ ডাক্তার এখনও বাংলাদেশে পর্যাপ্ত নয়। হাসপাতাল কিন্তু 24 ঘন্টার জিনিস। আমাদের বেশিরভাগ ডাক্তার হলো বিকালে। আমি অবশ্য প্রায় 30 জন ডাক্তার আমি পেইড কনসালটেন্ট নিয়েছি, যারা সরকারি চাকরি করে না। আচ্ছা, কেউ রিটায়ার্ড আছে, কেউ সদ্য 2-4 বছর হয়েছে এফসিপিএস করছে, তাদেরকে সম্পৃক্ত করে আমার হাসপাতালটা মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলছি। এখন যদি শুধু রাত্রের জন্য বসে থাকে, তাহলে কিন্তু একটা রোগী সন্তুষ্ট হবে না। আমার এখানে সকাল বিকাল 24 ঘন্টায় বিশেষজ্ঞ ডাক্তার পাচ্ছে। আমরা টিম করে দিচ্ছি, মানুষের কাছে পয়সা নিচ্ছি, বাট আমি মনে করি যে আমি অনেকটা হালাল করে পয়সা নিচ্ছি, কোনোভাবেই অন্যায় করি না, জ্ঞানত কোনো অন্যায় করি না। যে অন্যায়টা করি সেটা আমি জানি না। আচ্ছা, আমার এইটাই কমিটমেন্ট। আর আমার সচ্ছলতা, ইনফ্রাস্ট্রাকচার এবং বিশেষজ্ঞ ডাক্তারের যদি সাপোর্টটা পাওয়া যেত, তাহলে আমি হাসপাতালের মান আরও ভালো করতে পারতাম। এবং দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে রেগুলার যে ট্রেনিং, সেটাও খুবই একটু গুরুত্বপূর্ণ। আমার এখানে প্রতি মাসেই ট্রেনিং হচ্ছে। এমন কোনো স্টাফ নাই যে ডাক্তার থেকে শুরু করে আইএমও, ইএমও থেকে শুরু করে আমার
একবারে দারোয়ান পর্যন্ত প্রত্যেকেই একটা করে ট্রেনিং পাবে প্রতি মাসে। প্রাতিষ্ঠানিকভাবে এটা আপনারা গুরুত্ব দিচ্ছেন। প্রাতিষ্ঠানিকভাবে এটা ট্রেনিং পাবে। আমাদের ইন হাউস ট্রেনার আছে, তারা পাচ্ছে, বাইরের থেকে পারচেস করছি, তারা ট্রেনিং দিচ্ছে, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আপনি যদি আমার হাসপাতালের কথা চিন্তা করেন, 2 বছর আগে যা ছিল তার চেয়ে বেটার। দারুণ। সেক্ষেত্রে আপনারা আপনার হাসপাতালে যারা সুবিধা বঞ্চিত আছে, যারা নিম্ন আয়ের মানুষ আছে, তাদের জন্য কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? এটা কিভাবে খুব support ভালো দিয়ে কথা প্রশ্ন করছেন। আমি মনে করি ধনী গরিবের দেশ বাংলাদেশ। ধনীরা পুরো টাকায়, মানে আমাদের নির্ধারিত টাকায় চিকিৎসা পায়। আমরা যদি উল্লেখ করে বলি, আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের 3 ধরনের ভিজিট আছে। আচ্ছা, একটা হলো 700-800 টাকা, যারা হলো বিশেষজ্ঞ ডাক্তার, মানে বিশেষজ্ঞ ডাক্তার। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলের। যারা অ্যাসোসিয়েট বা এরকম সিনিয়র কনসালটেন্ট তারা হলো 1000-1200 টাকা। আচ্ছা, আর যারা ফুল প্রফেসর বা রিটায়ার্ড প্রফেসর তাদের হলো 1500 টাকা। 1500 টাকা। গরিবের জন্য যারা আমাদের হেলথ কার্ড নিয়েছে, ফ্যামিলি হেলথ কার্ড, তারা 200 টাকা এবং 300 টাকায় ডাক্তার দেখাইতে এই পারে। ফ্যামিলি ওই হেলথ কার্ড ডাক্তার- নিতে কোনোটা টাকা পয়সা দিতে হচ্ছে না, ফ্রি। ফ্রিতে? আচ্ছা, ভিজিটের সময় যাদের 700-800 টাকা ভিজিট, তারা 200 টাকায় তাদেরকে 200 টাকায় দেখাচ্ছে। আচ্ছা। যাদের 1000-1200 টাকা, তাদেরকে 300 টাকায় দেখাচ্ছে। এই দুইটা শ্রেণীকে আমরা এই পর্যায়ে নিয়ে আসছি। আর এমবিবিএস ডাক্তার যাদের ভিজিট 200 বা 300, তাদের 50 টাকায় দেখাচ্ছি। দারুণ। যে সমস্ত সিজারের অপারেশন সাধারণ মানুষের জন্য 70-80 হাজার টাকা, এটা হলো 20-25 হাজার টাকা গরিবের জন্য। আমি চাই আমরা কার্ড দিচ্ছি, আচ্ছা, আমরা প্রায় 2000-এর উপরে কার্ড দিয়েছি। আমার লক্ষ্যমাত্রা হলো 25,000 কার্ড দিব। 25,000 পরিবার আমার এখানে আসবে। তার মানে 1 লাখ মানুষ, গরিব মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, খুবই দারুণ উদ্যোগ নিয়েছেন এবং আপনি এই কাজটা করবে। এই উদ্যোগটি চলমান রাখেন। আশা করি আসলে মানুষের উপকার হবে। আমার সকল শ্রেণীর মানুষই কম বেশি আমার কাছে সার্ভিস পায়। এবং টেস্টের মাত্রাটা আপনাকে যদি বলি, একটা সাধারণ মানুষের যদি 1000 টাকা হয়, এটা 500 থেকে 600 টাকা হবে গরিবের জন্য। খুবই দারুণ। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান আলোচনার জন্য, এবং আমরা আজকে একটি খুব সঠিক দিক নির্দেশনা পেয়েছি আশা করি আজকের এই আলোচনা থেকে। আবারও ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, আপনার কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্ট প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। এই ছিল আজকের আলোচনায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।